মাহাত কোনো কিছু না ভেবেই প্রাণপণে অতিথির কবরের মাটি খুঁড়তে লাগল। এমন দৃশ্য দেখে কাজের মানুষগুলো দৌড়ে এলেও ওর গায়ে কেউ হাত দেওয়ার সাহস পেল না। শেষে ফুয়াদ প্রাণপণে দৌড়ে এসে মাহাতকে পিছন দিক থেকে ঝাপটে ধরে টেনে আনার চেষ্টা করল। অনেক কষ্টে মাহাতকে ওখান থেকে একদূরে টেনে আনল। মাহাত ফুয়াদের শরীরে সমস্ত ভার ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল। আমি কি করে থাকব তাকে ছাড়া? আল্লাহ, এত বড় কষ্টের ভার তুমি আমায় কেন দিল? তুমি জানো না, পৃথিবীতে সবচেয়ে ভারী যদি কিছু থাকে সেটা হলো সন্তানের লাশ বহন করা। মাহাত পাগলের মতো প্রলাপ বকেই চলছে। ফুয়াদও মাহাতকে জড়িয়ে ধরে কান্না করছে। এতটা ভেঙ্গে পড়া ফুয়াদ মাহাতকে কোনো দিনই দেখেনি। কিছুক্ষণ ওভাবে থাকার পর ফুয়াদ মাহাতকে ছেড়ে দিতেই মাহাত অতিথির কবরের সামনে এসে বসে পড়ল। ওর ব্লেজার, প্যান্ট, জুতা সবকিছু মাটিতে মাখামাখি হয়ে গেছে। ও কবরের মাটি নিয়ে ওর গলা, বুক, মুখে পরম আদরে মাখিয়ে নিচ্ছে। এখন আর শব্দ করে কাঁদছে না, কিন্তু চোখ দিয়ে টপটপ করে পানি পড়েই চলছে। অতি আদরে কবরে হাতের পরশ বুলিয়ে দিয়ে আবার কান্নায় ভেঙ্গে পড়ল। মা, তোমাকে তো আমি ভালো রেখে গেলাম। এর ভিতর এত কিছু হয়ে গেল যে তোমাকে শেষ আদরটুকুও করতে পারলাম না। তোমার মা পৃথিবীর সব বাবাকে ঘৃণা করে। তার ধারণা সব মেয়ের বাবা খারাপ হয়। আমি যে তার ধারণাগুলো তোমাকে দিয়ে ভেঙ্গে দিতে চাইছিলাম, সেই সুযোগও আল্লাহ আমাকে দিলও না। এমন সময় ফুয়াদ পিছন থেকে বলে উঠল, মাহাদ, এমন করে কাঁদিস না। তিতিরের অবস্থা কিন্তু খুব খারাপ। ওকে দেখলে আর তুই চিনতে পারবি না। এমনই হয়ে গেছে তিতির। মাহাদের কানে কোনো কথাই গেল না। ও ওইভাবেই কবরের পাশে বসে রইল। তার আদরে মেয়ে এই জায়গায় ঘুমিয়ে আছে। তাকে ছাড়া ও কিভাবে এখান থেকে যাবে? তাই চুপচাপ ওখানেই বসে আছে। মাহাদের আসার খবর পেয়ে প্রথমে সাদ বাবা বলে কাঁদতে কাঁদতে কাছে এলো। সাদের এই প্রথম মনে হলো তার সবথেকে আপনজন তার কাছে এসেছে। পিছন দিক থেকে মাহাদে গলা জড়িয়ে ধরে ফিকরে উঠে বলল, বাবা, অথিকে সবাই এখানে রেখেছে। বলেন, আমাদের ঘরে কি ঘুমানোর জায়গা কম আছে? আমি কতবার বললাম এখানে রাখো না, তবুও কেউ আমার কথা শুনল না। সাদের এমন আবেগমাখা কথার স্পর্শে মাহাদের হুঁশ ফিরে এলো। গলা থেকে ছেলের হাত ছাড়িয়ে নিয়ে সাদের দিকে ফিরে তাকিয়ে ওর বুকটা আরো বেশি হুহু করে উঠল। শরীরের একই হাল হয়েছে। সাদকে বুকের সাথে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল, অতিথি আল্লাহর কাছে গেছে বাবা। আমরা সবাই যখন আল্লাহর সাথে দেখা করতে যাব তখন আমাদের সবাইকে এমন করেই আল্লাহর কাছে যেতে হবে। দুঃখ করো না, কষ্ট পেও না, ও অতি আদরে আল্লাহর কাছে অবস্থান করছে। মাহাদ আর এক মুহূর্ত সেখানে রইল না। সাদকে কোলে করে বাসার ভিতর নিয়ে আসল। লাবিবা বেগম তিতিরের কাছে সবসময় থাকে। বাসার সবাই নীরবে দাঁড়িয়ে রয়েছে। সবাইকে সালামম দিয়ে স্বাভাবিকভাবেই নিজের রুমে এসে ছেলেকে গোসল দিয়ে নিজেও গোসল করল। জহরের আজান অনেকক্ষণ আগেই দিয়েছে। সাদকে নিয়ে নামাজ পড়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে সাদকে খাওয়াতে লাগল। ছেলেটা এই কদিন ধরে তেমন কিছুই খায়নি। বাতাসি সাদের খাওয়া দেখে চোখ বড় বড় করে বলল, মাহাদ, তোর পোলা দেহি খাওয়া শিখে গেছে, তোরে দেই খা। এতদিন কত জোড়াজুড়িতেও ঠিকমতো খায়নি।
অ্যান তোরে আরো আগে আউনের উচিত ছিল। মাহাত করার কোনো জবাব না দিয়ে সাদকে খাইয়ে রুমে নিয়ে এসে ওর সামনে ড্রয়িং বই আর রং পেন্সিল রেখে বলল, সাদ আমি তোমার মায়ের কাছে যাচ্ছি। ইনশাল্লাহ আজই তাকে নিয়ে আসব। ঘুম থেকে উঠে তুমি ততক্ষণে এগুলো শেষ করো। জি বাবা বলতেই মাহাত সাদের কপালে একটা কিস করে ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর কিছুক্ষণ মাথায় হাত বুলাতেই সাদ ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত ছেলেকে বেডে রেখে মাহাত দ্রুত রেডি হয়ে তিতিরের কাছে ছুটল। বাতাসি বিবি রুমের ভিতর পান ছেঁচোছে। তার প্রতিটা ঢুকনির বাড়িতে রুমের ভিতর টং টং শব্দ হচ্ছে। পান পিসার সাথে সাথে গুনগুন করে গান গাওয়ার শখ আছে তার। ঢুকনির তালে তালে বাতাসির মুখও চলতে লাগল। মোয়া বনের ফুলের নেশায় নিদু দক্ষিণ হাওয়ায় গো। চাঁদের আলো ঝলমলিয়ে যায়। জল আনতে গিয়ে দেখি কৃষ্ণচূড়া মুঞ্জরি দেখে এলাম ঘাটের কিনারায়, চাঁদের আলো ঝলমলিয়ে যায়। সামনে কুসুম বসে থেকে বেশ মনোযোগ সহকারে গানটি শুনছে। কিন্তু গান ওর ভালো লাগল না। সাথে বলে উঠল, দাদি আপনার বাইস্কোপ থামান তো। বেসুরা গলা গান শুনে মনে হচ্ছে আপনি গলা দিয়ে গান বের হচ্ছে না। গলা দিয়ে মনে হয় ভেড়া সঙ্গীতের মতো ভ্যা ভ্যা আওয়াজ বের হইতাছে। থামেন একটু থামেন। বাতাসি অপমানিত হয়ে খসখসে গলায় বলল, তোর এত বড় সাহস, আরে কই সাই ভেড়া সঙ্গীত গাই। ভেড়ার নানি তুই? হের লাই তুই ওগো বিষয়ে এত খবর রাখিস? সর এর চোখের সামনে থাইকা। দুদিনের মাইয়া কয় কি? আই নাকি ভেড়া সঙ্গীত গাই? কত সাহস তার চোপার। ঢুকনির বাড়ি দিয়েই তোর চোপা ভাঙ্গমু। রতনে রতন চিনি। আমি যেমন আপনারে চিনি। বাড়িতে এত শোক চলে তার মধ্যে আপনার গলা দিয়ে কুত্তা সঙ্গীত বের হয় কেমনে? ওর ওডা হনের দরকার ছিল। জলজান্ত মাইয়া সাবিনা মইরা গেল তার বেলায় ওগো চোখে পানি দেখছ। এবার বোঝ মানুষ মরলে কেমন হয়। সাবিনা মরণের দায়ী একমাত্র তিতির। ওর জন্য মাইয়াটা মরিছে। কান্দোস কেন এখন? শোকে পাগল হইছস কেন? এখন কলজায় লাগে। এই বাড়ির সকলের পাপ লাগছে। তাই ওর মাইয়া মইরা গেছে। কেন সকলে কেন? আই বাতাসি এখন ঢোল পিটামু। কে কত ক্যানতে পারস হেইডা দেখনের লাই। আপনি মানুষ। আপনার নাম বাতাসি না হয়ে কাওয়াতাসি হওয়ার দরকার ছিল। কাওয়ার মতো হাক ডাক ছাড়া আপনার মধ্য আমি অন্য কিছু খুঁজে পাইনি। আমার বাপজানের মতো মরদের পাল্লায় পড়লে আপনার মতো কাওয়াতাসির কব্বরে এতদিন ঘাস উঠা যেত। ওই তোর থোপনা ভাঙ্গমু। অ্যারে কাওয়াতাসি কস। থুড়ি নিজের নাম নিজে কই বলে কুসুমের দিকে পিটপিট করে চাইল বাতাসি। গোটা বাড়ির মানুষ সাবিনার জন্য আফসোস করতে দেহি নাই। হেই দিন যদি ওই গলাদরার জাত সাবিনার গালে চড় না মারত তয় সাবিনা এতদিন বাইচা থাকত। এখন কি করবি? যা আজরাইলের গাল তো চড় মার। তোর মাইয়ার জীবন তো হেই লইছে। মাহাত তো খুব দাপট দেহায়। এখন ডুকরা কান্দোস কেন? তোর দাপট মাইয়াটারে বাঁচাইতে পারল না। কেন কেন আরো কান্দন লাগব তোগো? কত ক্যানতে পারস হেইডা আয় ও দেইখা ছাড়ুম। সাবিনার লাই কেউ না থাকলে তো কি হইছে? আই বাতাসি আছি। এতিম মায়ার জন্য আই আছি।
আপনার সাবিনা মনে হয় ধোয়া তুলসী পাতা। বিয়ার আগে যেই মাইয়া অন্যর সাথে অবৈধ মেলামেশা করে আবার নিজের মালিকের নাম নেই, নিজেরই স্বার্থে তারে মানুষ কয়। ওই তো বললাম না, রতনে রতন চেনে। আপনিও ওই দরেরই মানুষ। সেই দিন শুনলাম দাদা নাকি অন্য মায়ার কাছে গিয়েছিল। এমন কথা শুনে আপনার একমাত্র পোলাটারে পুকুরের মধ্য চুবাইছেন। হায়াত ছিল বলে সেদিন নাকি খালুজান বাঁচছে। তারপর থেকে আজ পর্যন্ত সবার সামনে খালুরে নিচু দেখানোর জন্য কামু কামু কইরা ডাকেন। আপনি যদি নিজের ছেলের সাথে এত কঠিন ব্যবহার করেন তাহলে তিতির ভাবি তো সাবিনার গালে কয়েকটা মাত্র চড়ি মারছে। আমি হলে তো ওরে পুঁতেই ফেলতাম। কোনো মেয়ে মানুষ আছে তারে দেখা নামায়। এমন সৎ নিষ্ঠাবান স্বামীর বিরুদ্ধে এমন কথা শুনে চুপ থেকেছে। আপনার সাবিনা যখন ফান্দে পড়ছে তখন ভাইজানের উপকারের কথা মনে পড়ছে। যার ভালো তাই বোঝে। আপনার এই খামোকা মার্কা প্যাচাল শুনলেও আমার বমি আসে বলে কুসুম উঠে চলে যেতেই বাতাসি কঠোর ভাষায় বলল, কদিন আগে তুই রটাইছ সাই মরছি কইয়া তাই লয়। কুসুম পিছন ফিরে মুখে হাসির রেখা টেনে বলল, এতদিন পরে ধরতে পারছেন। সেদিন আমারে থাপ্পড় মাইরা খালাম্মার সামনে অপমান করছেন, তার শাস্তির একটা নমুনা ওটা। খারা আজে তোরে বাড়িতো থাইকা বাইর করুম। তোর মতো বাইনঞ্চুত মায়ার আর দরকার নাই। আর পুতো খালি আসুক। মুখ সামলে কথা কইবেন কিন্তু কাওয়া দাদি। এক পা কব্বরে গেছে তাও ভাষা ঠিক হইল না। আমারে বাসা থেকে বের করে দেখান। অতিথি সম্পর্কে এত কিছু বললেন, সেটা যদি একবার ভাইজানের কানে দেই তাহলে আপনার উপর কি তাণ্ডব হবে বুঝতে পারছেন। এমনি মাহাদ ভাইজানের খেপা বাঘ হয়ে আছে। আপনার এই কথাগুলো ওনাকে বলি তাহলে। আপনার পুতো আপনারে আর বাঁচাইতে পারবে না বুঝলেন। তাই চুপচাপ থাকাই আপনার জন্য ভালো। কথাগুলো বলে কুসুম চলে গেল আর বাতাসি রুমের ভিতর ফুঁসতে লাগল। সেই কখন থেকে তীর্থের কাকের মতো বসে আছে তিতির, মাহাদ আজ আসবে বলে। লাবিবা বেগম নিজেও পস্তাচ্ছেন এখন। কেন যে বলতে গেলেন আজ মাহাদ আসবে। এখন একে সামল দায়। তিতির ছলছল চোখে লাবিবার দিকে চেয়ে আবার বলল, মা মাহাদ, মাহাদ আসবে তো মা, একটু পরই চলে আসবে বলে চোখ মুছলেন লাবিবা। অনেকক্ষণ থেকে খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু কিছুই খাওয়ানো যায়নি তিতিরকে। এই কদিনে একটা কথাও বলেনি। আজ শুধু মাহাদের নাম উচ্চারণ করল তিতির। মাহাদ যখন হসপিটালে পৌঁছে তিতিরের কেবিনের দরজার কাছে এসে দাঁড়াল তখন তিতিরে মাহাদকে দেখেই দুহাত বাড়িয়ে দিল ছোট বাচ্চাদের মতো। মাহদ ভিতরে গিয়ে তিতিরের একদম কাছে গিয়ে বসে সালাম দিল। তিতির সালাম নিল কি না নিল না সেটা বোঝা গেল না, কিন্তু কাউরে পরোয়া না করে মাহাদকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রইল। মাহাদ কোনো কথা বলতে পারছে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তিতির ওর মুখটা সরিয়ে মাহাদের ঘাড়ে আলতো ছোঁয়া দিতেই লাবিবা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। মা চলে যেতেই মাহাদ তিতিরকে উন্মাদের কিস করতে লাগল। এতক্ষণ মনে হয় ওর দম বন্ধ হয়েছিল। তুমি আমার শুধু স্ত্রী নও, বরং তুমি আমার জীবন বলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তিতিরকে। তিতিরের মুখ থেকে শুধু অতিথির নাম উচ্চারণ হল, তারপর সবকিছু স্তব্ধ হয়ে গেল। মাইল্ড অ্যাটাক যাকে বলে। বউ, এই বউ বলে মাহাদ তিতিরকে ঝাঁকাতেই তিতির বিছানায় ঠাস করে পড়ে গেল। আল্লাহর পরীক্ষা নিও না বলে মাহাদ তিতিরকে প্রাথমিক কিছু চিকিৎসা করতে লাগল। এমন সময় নার্স দৌড়ে এসে বলল,
স্যার সরেন সরেন, আমি দেখছি। আপনি বাহিরে যান। আর আপনি এভাবে পেশেন্টের সাথে কি করছেন? ছাড়ুন তাকে। তিতিরকে ছাড়ার কথা শুনে মাহাদ রেগে জোরে একটা ধমক দিয়ে বলল, আপনি আমাকে ট্রিটমেন্ট শিখাতে আসছেন? পেশেন্টের অভিভাবকদের সাথে এই ব্যবহার। আপনার বিষয়ে কমপ্লেন দিতে হবে। যান এক্ষুনি ডক্টরকে ডাকুন। আর আপনাকে যেন দ্বিতীয়বার আমার চোখের সামনে না দেখি। নার্সটি মাহাদের রাগজটা রাগ দেখে বেশ ভয় পেয়ে গেল। স্যার আপনি ভুল বুঝছেন বলতেই মাহাদ চোখ গরম করে এমনভাবে তাকালো যা দেখে নার্সের গলা শুকিয়ে গেল। নার্স আর কিছু না বলে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। তিতিরের অবস্থার অবনতি দেখে কামরান সাহেব সহ বাসার অনেকে হসপিটালে এল। আজ আর তিতিরকে বাসায় নিয়ে যাওয়া হলো না। কাল যদি ভালো রিপোর্ট আসে তাহলে নিয়ে যেতে পারবে। মাহাদ সবাইকে বাসায় চলে যেতে বলল। তারপর বাসায় ফোন দিয়ে সাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। তারপর কলটা কেটে দিয়ে তিতিরের পাশে চুপ করে বসে রইল। তিতির ঘুমাচ্ছে আর মাহাদ ওর দিকে অপলকভাবে চেয়ে রয়েছে। বাবার সাথে কথা বলে আসরের সালাত আদায় করে স্কুল ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল সাদ। নিচে এসে দেখল বাসায় তেমন কেউ নেই। বাবা যেগুলো ড্রয়িং করতে দিয়েছিল সব করা শেষ। রান্নাঘরে গিয়ে দেখল কুসুম আর নান্নুর মা কাজ করছে। ছাদে নিধি আর ফিহা খেলাধুলা করছে। রাতিশা ওর রুমে স্টাডি করছে। আল্লাহও যেন ওকে বারবার সুযোগ করে দেয় বোনের কাছে যেতে। বাসা থেকে বের হয়ে বাগানের কাছে এসে দাঁড়াল সাদ। একটু দূরেই সেই বকুল তলা। বোন ওখানেই ঘুমিয়ে আছে। এদিক ওদিক চেয়ে একদম অতিথির কবরের সামনে গিয়ে বসে পড়ল স্কুল ব্যাগ নিয়ে। অথি, বাবা তো আজ অনেক কাঁদল, তবুও তোমার ঘুম ভাঙল না। জানো অথি, মায়ের বড্ড শরীর খারাপ। বাবা বলল তুমি নাকি আল্লাহর কাছে গেছ। আল্লাহকে একটু বলো না, মাকে যেন ভালো করে দেয়। কতদিন মাকে কাছে পাই না। বাসায় কত মানুষ কিন্তু আমার খোঁজ কেউ রাখে না। তুমি চলে যাওয়ার পর থেকে একদিনও পেট ভরে খাবার খেতে পাইনি। কেউ জানেই না আমি কি খেতে চাই। আজ বাবা আমাকে পেট ভরে খাওয়াইছে। কিন্তু বাবাও চলে গেল আমাকে ফেলে। আজও মা আসবে না। তুমি জানো আমার সাথে কেউ খেলে না। বড় বাবা সেদিন আমায় কোলে নিয়েছিল বলে বড় মা খুব বকেছে তাকে। কারণ আমি সেদিন তোমাকে কোলে নিয়েছিলাম বলে। আর আমি তার কাছে যাইনি। আচ্ছা তোমাকে কোলে নিয়েছি বলে আমি অপবিত্র হয়ে গেছি। বাতাসি মা তো আমাদের মাকে সবসময় বকা দেয়। আমার খুব কষ্ট হয়। এখন আমি দাদির কাছে থাকি। কিন্তু দাদির কোলে মামা গন্ধ পায় না। তুমি জানো সেদিন ফিহা আপু আমায় খুব মেরেছে তার খাতা ধরেছি বলে। আমি কাকে বলবো বলো। মা আসলে মাকে নিয়ে আমাদের আগের বাসায় চলে যাব। এখানে আর থাকব না। কিন্তু তুমি তো এখানে আছো। তোমায় কিভাবে নিয়ে যাব। কথাগুলো একমনে বলে গেল সাদ। ওর চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। দুহাতের পিঠ দিয়ে চোখ মুছে ব্যাগ থেকে খাতা বের করে আবার বলল, আজ আমার রেজাল্ট দিয়েছে। ৫ম স্থান পেয়েছি। আরও ভালো হতো। বাংলা পরীক্ষাটা ঠিকমতো দিতে পারিনি। তুমি তো সেদিন আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছিলে। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি। বাবা ফিরেছে, কাল মাও ফিরবে। সবাই ঘরে ফিরে শুধু তুমিই ফিরো না। সাদ ফুফিয়ে কাঁদছে।
বাসার নতুন মালিটি সাদকে ওই অবস্থায় দেখে দৌড়ে এলো। আতঙ্কিত গলায় বলল, বাবা তুমি এখানে কি করছো? মানুষ যতই শক্তি সামর্থ্য হোক না কেন, কবর আর মৃত্যুর কথা শুনে তাদের শরীর কেঁপে উঠবেই। নতুন মালি আফাজ মিয়ার শরীরও থরথর করে কাঁপছে। সন্ধ্যা নেমে আসছে, তার ভিতর আকাশে মেঘ জমেছে। সো সো বাতাস বইছে। ভয় ভয়ে সাদের কাঁধে হাত দিতেই চমকে উঠল। সাদ অঝরে কাঁদছে। তিনি আর দেরি না করে দ্রুত ব্যাগ গুছিয়ে সাদকে কোলে নিয়ে নিজেই কেঁদে ফেললেন। বাবা মা ছাড়া সন্তানের দেখাশোনা কেউ করে না ঠিকমতো। বাসার মানুষ কি মরে গেছে? এতটুকু বাচ্চা বাসা থেকে বের হয়েছে, তার খেয়াল কেউই রাখেনি। সবাই জানে তার পরিবারের সাথে কি হয়েছে, তবুও তাকে দেখে শুনে রাখবে না। আফাজ মিয়া চিৎকার দিতে দিতে দরজার কাছে আসতেই একটা কাজের ছেলে সহ নান্নুর মা বের হয়ে এল। পিছনে বাতাসি আর কুসুমও আসল। বাতাসিকে দেখে আফাজ মিয়া নিচু গলায় বলল, মা মাফ করবেন, সাদ বাসা থেকে কেমনে বের হয়? বাচ্চাটা ওর বোনের কবরের পাশে বসে কাঁদছিল। দিনকাল যা খারাপ, এই ভর সন্ধ্যায় ও কবরের পাশে কেন? ভয় আমরা যেখানকার ছায়াও মারায় না, সেখানে ও বসেছিল। আপনারা ওর দেখাশোনা না করতে পারলে ওর বাবারে কল দেন, যার সন্তান তাই নিয়ে যাবে। ওর মা বাবা থাকলে কি এমনটা হতে দিত? ওই ফকন্নির বাচ্চা, মুখত লাগাম দে। আমাগো শিখাইতে আইছস ছাওয়াল কেমনে মানুষ করতে হয়। পাগলের ছাওয়াল পাগলই হইছে। পাগল না হইলে এই সময় কব্বরের পাশে বইয়া থাকে? ওরে দিয়ে কিচ্ছু হবে, খালি খালি মাহাদের টাহা পয়সা নষ্ট করতাছে। বাতাসির মুখের এমন ভাষা শুনে উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল। একে মানুষ বলা যায়, পশুর চেয়েও অধম। আফাজ মিয়া ভালো করেই জানে মা পাশে না থাকার যন্ত্রণা কি রকম। ছোটকালে মা মারা গেছে। মা যদি বেঁচে থাকত তাহলে তার জীবনটা হয়তো অন্য রকম হতো। চোখের পানি মুছে ওখান থেকে চলে গেলেন তিনি। কবরের পাশে বসেছিল বলে ভয়ে সাদের পাশে কেউ যাচ্ছেও না। শেষে কুসুম এসে ওকে ভিতরে নিয়ে যেতেই উপর থেকে নিসা বলে উঠল, এই ওকে গোসল করে বাসায় ঢুকাও, আর আমার মেয়েদের কাছে যেন ও না ভিড়ে। যাও জলদি করো। নিসার এমন কথা শুনে বাতাসি তেলে বেগুনে জ্বলে উঠল। গলার তেজ বাড়িয়ে দিয়েই নিসিকে কথার জালে আষ্টেপৃষ্ঠ করে জড়িয়ে ফেলল। ওই কি কইলি, আর একবার ক। এর বংশের বাততিরে এত বড় কথা কস? তোর সাহস তো কম লয়। সাপুন্নির বেডি কাল নাগিন। খারা আজ তোর ভাতার আসুক, তারপর কি কইতে হয় হেইডা কমু। নিশাও মুখ চালাল, আমি আপনাকে ভয় পাই নাকি? আপনি ওরে কত কথা বললেন তার বেলায়। এখানে সবাই শুনছে আপনি কি কি বলছেন। আয়ার বংশর বাততিরে যা ইচ্ছা তাই কমু। তুই কওয়ার কে হে? ফকিন্নির বাচ্চা জমিদারনির ভ্যান ধরস। তোর চোপায় ভাঙ্গমু। কত বড় সাহস ও এর বংশের এক লত্তি বাতিরে এই রকম কথা কয়। আই বাতাসি মরি নাই। খালি মুখ দিয়া আর একবার কথা বের কর, তারপর দেখাই বাতাসি কি করতাম। চুলের মুটি ধরে ছিচড়েই তোরে নিচে নামামু। খালি তো মাইয়া জন্মাই ঠিকই, দেশ মরদ জন্মাই দেখা দিনি। যেমন মা তেমন মাইয়া, একটা মাইয়ারেও মানুষ করতে পারে নাই। সব কটা বিছাতো।
মন চায় এহনি বাড়িতো থাইকা বাইর কইরা দেই। কুসুম বাতাসির ব্যবহারে খুব খুশি। তাই বাতাসির কানের কাছে গিয়ে বলল, আপনার নাতি বউ তো একটা ঘষেটি বেগম। বিয়াদপ্প মহিলা একটা। এই রকম মায় সন্তান রেখেও বিয়ে করলে এই মহিলায় যথেষ্ট মেয়ের সংসার ভাঙ্গাতে। বাতাসি বিবি কিছুক্ষণ চুপ থেকে আবার ফিসফিসিয়ে বলল, হ্যাঁ রে কুসুম, ঘষেটি ডাকে রে। বড় ডাহাত নাকি? ডাকাতের থেকেও খারাপ। আপনি শুধু তারে একবার ঘষেটি বলে দেখেন, তারপর জাদু দেখবেন। কুসুমের কথা বাতাসির খুব পছন্দ হল। তাই সাথে সাথে জোর গলায় বৃদ্ধ কাজের লোক ফজলারে ডাকল। এই ফজলা কই আছোস, এর সামনে আয়। ফজলা আধা দৌড়ে এসে বলল, ভাবিসাব কিছু কইবেন? কওনের লাইগাই তো ডাকছি। শোন বাজার থাইকা একখান বড় পাঙ্গাস মাছ, পল্টি মুরগি, সাদা মূলা লইয়া আয়। আজ এই বাড়ি তো আকিকা হইব। পাঙ্গাস আর পল্টি মুরগি জবাই দিয়া নিসা কালডাকনির নাম বদলাইয়া আজ ঘষেটি বেগম রাখুম। আকিকার মাছ, মুরগি, মূলা দিয়া খিচুড়ি পাকামু। তারপর এলাকার সকল কুত্তাদের আজ মেহমান বানামু। পেট পুইরা খাওয়ামু। যা যা জলদি কর, হাতে সময় নাই। নিসা কোনো কথা না বলে রুমের ভিতর গিয়ে ভাঙচুর করতে লাগল। বিয়াদব মূর্খ মহিলা, আমার জীবন তছনছ করে ফেলল। আমি এক মুহূর্ত এই বাসায় থাকব না। আপনার মতো চোকাল মহিলারে শুধু আপনার ছেলেই পূজা করবে। আপনারে কেউ দেখতে পারে? মুখ দিয়ে শুধু চলাফেরা করেন। আমার ক্ষমতা থাকলে আপনাকে জুতাপেটা করে বাসা থেকে বের করে দিতাম। কব্বরে যাওয়ার সময় হয়ে গেছে, তবুও মুখের বচন কমে না। নিসার এসব কথার মাঝেই কামরান সাহেব, লাবিবা আর ফুয়াদ বাসায় এসে পড়ে। কামরান সাহেব সব কথা নিজের কানে শুনে রেগে গেল। বাতাসি বিবি ছেলের মনের আগুন বাড়িয়ে দিল, মুখে আঁচল পুড়ে কেঁদে কেটে। দেখ দেখাই নাকি ওর লগে একলা লাগি। মুরুব্বিদের নাকি জুতি পেটা করব। তোর পোলা তো একখান মাগির ভেড়া, বউ যা কইব তাই শুনব। এর কপাল খারাপ না হইলে 2 দিনের মাইয়া এরে এভাবে মানহানি করে। মাহাদের পোলার সাথে যে ব্যবহারটা করল, কোনো মাইয়া মানুষ এমন করে না। বজ্জাত মহিলা, তোর বুক খালি হলে বুঝবি ছাওয়াল কি জিনিস। আল্লায় তোর বিচার করব। দাদির কথাগুলো ফুয়াদের বুকে এসে লাগল। সে তৎক্ষণাৎ উপরে উঠে গিয়েই নিসাকে ধরে কয়েকটা ঠাস ঠাস করে চর বসাল। নিসারও পাল্টা ধমক মারল ফুয়াদকে। বুড়ির কুটনামো শুনে আমার সাথে লাগো কাপুরুষের দল। ওই একজন সবার মাথায় উঠে নাচে আর তোমরা সেটা মেনে নিলেও আমি মানব না। ফুয়াদ রেগে গিয়ে নিসার হাত ধরে টেনে রুম থেকে বের করে বলল, এক্ষুনি তুমি বাসা থেকে বের হয়ে যাও। আমি যদি কখনো তোমাকে ফিরে আনতে যাই তো আমি আমার বাবার সন্তানই না। এক্ষুনি বের হও। আমি কিছু বলিনি বলে চিৎকার দিয়ে উঠল নিসা। তুমি সবাইরে জিজ্ঞাসা করে দেখ, উনি আগেই আমার সাথে লেগেছে। তুমি ঠিক কি বলতে পারো সেটা আমার থেকে কেউ ভালো জানে না। একটা ছোট্ট বাচ্চাও তোমার ক্রোধের শিকার হয় কিভাবে? আমাকে চেনাতে হবে তুমি কি জিনিস। বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করলে এই হবে, যেমনটা আমি এখন উপভোগ করছি। আমার চোখের সামনে থেকে চলে যাও। আমার এসব ভালো লাগছে না। থামবে তোমরা? একটা মেয়ে মৃত্যুর সাথে লড়ছে আর তোমাদের মনে ফুর্তি জেগেছে। কথাগুলো বলে কামরান সাহেব সাদকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। সাদও সাথে সাথে বলল,
দাদাজান, আমি তো অপবিত্র হয়ে গেছি। অথির কবরে বসেছিলাম। আমি গোসল দিয়ে আসি? কে বলেছে আপনি অপবিত্র হয়ে গেছেন ভাইজান? আপনাকে পেয়ে আমরা কত সৌভাগ্যবান সেটা আল্লাহর শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। কামরান সাহেব সাদকে অনেকগুলো চুমা খেয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। সাদ ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে দাদাভাইয়ের চোখ মুছে দিয়ে গলা জড়িয়ে ধরে চুপ করে রইল। রাত ৯টার দিকে তিতিরকে রেখে মাহাত বাসায় এলো। আফাজ মিয়া মাহাতকে কল দিয়ে সব কথা বলেছে। সব কিছু গুছিয়ে আসতে মাহাদের একটু দেরিই হয়েছে। বাবাকে দেখে সাদ আর এক মুহূর্ত দেরি না করে বাবার কোলে যেন ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা বাবাকে পেয়েই ফুফিয়ে কাঁদতে লাগল। বাসার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ছেলেকে নিয়ে আর এক মুহূর্ত দেরি করল না। বাসা থেকে বের হতেই কামরান সাহেব পথ আগলে দাঁড়িয়ে বলল, আমরা কি এত অপরাগত হয়েছি যে সাদের খেয়াল রাখতে পারব না? মাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এখানে মোটেও আসতে চাইনি। আপনি আসতে বাধ্য করেছেন। আমার সন্তান একমাত্র আমার কাছেই নিরাপদ। আর ও আমার কাছে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। আমি যদি বাসায় থাকতাম তাহলে আমার মেয়েকে অন্য জায়গায় রাখতাম। কি করব? আল্লাহর ইচ্ছা একটু অন্য রকমই ছিল। মাহাদের কথা কামরান সাহেব সহ সবার মনে ব্যাপক আঘাত করল। বাতাসি বিবি তো মুখ ফুটে বলেই ফেলল, আমাগো আওলাদ দুনিয়া, আর আমগো তার জন্য মায়া হবে না। কি কস তুই? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু ধৈর্য ধরা ছাড়া আমার কোনো উপায় নেই। আমরা শুনি একটা আর আড়ালে হয় অন্যটা। কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সাদকে নিয়ে মাহাত চলে গেল বাহিরে। বাহিরে এসে খানিকক্ষণ দাঁড়াল। তারপর ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, তুমি অতিথির কাছে কেন গিয়েছিলা বাবা? আমার এক্সামের রেজাল্ট দেখাইতে। সহজ সরল জবাব দিল সাদ। মাহাদ অতিথির কবরের দিকে হাঁটা দিল। কবরের কাছে এসে ছেলেকে নামিয়ে দিয়ে বলল, অথিকে দেখতে এসেছিলে, কিন্তু খালি হাতে এসেছিলে কেন? ওকে তো কিছু উপহার দেওয়ার উচিত ছিল তোমার। কি দিতে হয় বাবা? মাহাদ ছেলেকে হাত তুলে ধরতে বলল। তারপর স্নেহের সাথে বলল, মন যা চায় তাই আল্লাহকে বলতে পারো বাবা। মনে করো আল্লাহ তোমার সামনে আছেন। অতিথির জন্য দোয়া করো। ছেলেকে উপদেশ দিয়ে ও একটু জোরে জোরে বিভিন্ন দোয়া পড়ে কবর জিয়ারত করতে লাগল। খানিক বাদে কামরান সাহেবও সামিল হল তাদের সাথে। সব কাজ শেষে দাদাকে সালাম দিয়ে সাদর বাবার সাথে চলে গেল মায়ের কাছে। রাস্তার মধ্যে যতটা পারল ছেলেকে খুশি রাখার চেষ্টা করল। তারপর দোকান থেকে অনেকগুলো চকলেট নিল এবং রাতের খাবার খাইয়ে হসপিটালে নিয়ে গেল। কয়েকদিন পর সাদ গোলাপকে দেখেই ছুটে এলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? সাদকে দেখে গোলাপ ফ্লোরেই কয়েকটা পল্ট খেয়ে খুশিতে কেউ কেউ শব্দ করে গলা মিলাল। তিতির অঘরে ঘুমাচ্ছে। সাদ আর গোলাপ দুজনেই খুনসুটিতে মেতেছে। সবাই আছে কিন্তু মেয়েটা নেই। সাদকে সোফার উপর শোয়ার জায়গা করে দিতেই গোলাপও সেখানে জায়গা করে নিল। ড্রিম লাইট জ্বালিয়ে তিতিরের কাছে শুয়ে পড়ল। তিতিরকে বুকের ভিতর নিয়ে মাহাত চুপ করে রইল। ঘুম আর ওর আসল না। চোখ দিয়ে পানি টপটপ করে পড়তে লাগল। পরের দিন সকালে হসপিটালের সব কাজ শেষ করে তিতির আর ছেলেকে নিয়ে বাসায় রওনা দিল। তিতির বরাবরই চুপ করেছিল।
ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথা বাদে পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টিয়ে বেডে এনে শুয়ে দিয়ে কুসুমকে 2টা প্লেটে করে খাবার আনতে বলল। কুসুম খাবার আনলে সাদকে খাবার খেতে বলে তিতিরের মুখে এক লোকমা ভাত দিতেই তিতির না করল। মা, খাবারগুলো খুব ভালো, আপনি খান না বলতেই তিতির স্বাদের দিকে চেয়ে রইল, কিন্তু খাবার খেল না। মাহাদও আর জোর না করে বাহিরে চলে গেল। আধা ঘন্টা পর বিভিন্ন মাখা টকের ভর্তা, ফুচকা, বিরিয়ানি সহ ফাস্টফুড এনে তিতিরের সামনে ধরতেই ওর চোখে মুখে হাসির ঝলক দেখা দিল। সাদ ততক্ষণে স্কুলে চলে গিয়েছে। মাহাদ তিতিরের মুখে খাবার তুলে দিতেই ও মাহাদের গাল ছুঁয়ে দিল ওর হাত দিয়ে। মাহাদ সাথে সাথে চোখ বন্ধ করল। ওর চোখ ছলছল করে উঠল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করে মুখে হাসি ফুটিয়ে বলল, খাও। তিতিরের মুখে খাবার পুরে দিতেই ও মাহাদের কাছে এগিয়ে গিয়ে ওর হাতটা বাড়িয়ে দিল। মাহাদ জানে তিতির কি চাচ্ছে, তাই উঠে দাঁড়াতেই তিতিরের চোখ ছলছল করে উঠল। ভাবল মাহাদ চলে যাচ্ছে ওর কাছ থেকে। কিন্তু মাহাদ উঠে গিয়ে দরজাটা বন্ধ করতেই তিতিরের মুখে আবার হাসি ফুটল। আবার মাহাদের দিকে ওর হাত বাড়িয়ে দিল। মাহাদ সাথে সাথে হাতের পিঠে শব্দ করে একটা কিস করল। মুখের খাবার খতম করতেই আবার ওর মুখে খাবার পুরে দিতেই ও মুচকি হেসে ওর গালটা এগিয়ে দিল। মাহাদ সাথে সাথে গালে কিস করল। না, হেতে ওর মন ভরছে না যেন। আবার গাল এগিয়ে দিল মাহাদের দিকে। মাহাদ আবার ওর গালে কিস করল। এভাবে বারবার মাহাদের দিকে গাল বাড়িয়ে দিচ্ছে আর মাহাদ প্রতিটা লোকমাতে ওরে কিস করে যাচ্ছে। এটাই যেন ওর কাছে শান্তি। শেষে মাহাদ খাবার রেখে পুরো দমে তিতিরের উপর চড়াও হয়ে বলল, কোনো কোনো জায়গায় লাগবে আমাকে শুধু বলো, তারপর দেখ আমি কি করি। তিতির যেন এই কথারই অপেক্ষায় ছিল। ওর জামাটা খুলে মাহাদের কাছে বসে বলল, সব জায়গায় চাই। তিতিরে হঠাৎ পরিবর্তনে মাহাদ নিজেই সর্ক খেয়ে গেল। এত পরিবর্তন কি করে সম্ভব? এটা তো স্বাভাবিক নয়। মাহাদ ভ্রু কুঁচকে বলল, আর ইউ সিরিয়াস? তুমি সব জায়গায় চাও? তিতির মুচকি হেসে মাথা উপর নিচ করে সায় দিল মাহাদের কথায়। বরং ও নিজেই মাহাদের দিকে এগিয়ে গেল। মাহাদ ওর সমস্ত কষ্ট যেন নিমিষেই ভুলে গেল। এতদিনের কষ্ট সবকিছু ভুলে গিয়ে তিতিরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ঠোঁটের ছোঁয়া দিতে ব্যস্ত হয়ে গেল। সেকেন্ডেই যেন কয়েকটা করে কিস পড়ছে। প্রায় 1002 মতো কিস করে মাহাদ মুখ তুলে বলল, আর চাই? তিতির কোনো কথা না বলে মাহাদের টি-শার্টের ভিতর ঢুকে ওকে জড়িয়ে ধরে চুপ করে রইল। এভাবে কিছুক্ষণ থাকতেই নিচে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল ওরা। মাহাদ তিতিরকে নিয়েই বিছানা থেকে উঠে বলল, আবার কি হলো? তুমি থাকো, আমি যাব আর আসব। তিতির শুধু ঘাড় নাড়িয়ে মাহাদের কাছ থেকে নিজেকে সরিয়ে আনতেই মাহাদ নিজেকে ঠিক করেই দ্রুত রুম থেকে বের হয়ে দেখল বাতাসি আফাজ মিয়ার সাথে ঝগড়া লেগেছে। বাতাসি চিল্লায় বলছে, সত্যি করে ক আফাইজ্জা, কাল মাহাদরে কে কল দিয়ে বাড়িতে আনছে? আফাজ কোনো কথা না বলে ভয়ে চুপসে গেছে। অসহায়ভাবে মাহাদের দিকে তাকাতেই মাহাদ নিচে নেমে এসে বলল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? বাসায় একজন অসুস্থ আর তুমি গলার স্বরে ধার দিচ্ছ? মেয়ে মানুষের কণ্ঠ এত জোরে হবে কেন? মাহাদের ধমকে বাতাসি মুখে কুলু পেটে রইল। তারপর আবার বলল,
স্বামী আপনি কখন আইছেন? ওই তোরা কইবি না। আর স্বামী বাড়ি তো আইছে। মাহাদ চোখ গরম করে বাতাসির দিকে চেয়ে রুমের দিকে আঙ্গুল নির্দেশ করতেই বাতাসি সুরসুর করে ওর রুমের দিকে পা বাড়াল। আফাজ মিয়া যেন জান নিয়ে তাড়াতাড়ি বাসা হতে বের হতে পারলেই বাঁচে। বাতাসি রুমের কাছে গিয়ে আবার পলট ফিরে মাহাদের দিকে চাইতেন, দেখল মাহাদ ওভাবেই চেয়ে রয়েছে ওর দিকে। বাতাসি বিড়বিড় করে বলল, বউ পাগল হইয়া গেছে। পুরুষ মানুষ, শেষে পাগল বউরে ছাইরা এর উপর না হামলা করে। বাতাসি পালা, আপন প্রাণ বাঁচা। লাবিবা বেগম তিতিরকে দেখার জন্য রুমে ঢুকতেই ও চমকে উঠল। মাহাদ রুমে নেই। এই সুযোগে তিতির ব্যালকোনোতে দাঁড়িয়ে একদৃষ্টিতে চেয়ে আছে অতিথির কবরের দিকে। আর বিড়বিড় করে কিছু বলছে এবং চোখ মুছছে। লাবিবা উচ্চ কণ্ঠে বলল, তিতির, ওখানে কি করছো তুমি? ওখান থেকে চলে আসো। তিতির চট করে ওর শাশুড়ির দিকে চাইল। তিতিরের চোখ অস্বাভাবিক লাল দেখাচ্ছে। ওর চোখ যেন অন্য কথা বলছে। মাহাদ ওর মায়ের কাছে এসে দাঁড়াতেই তিতিরের চেহারা স্বাভাবিক হয়ে গেল। মাহাদও বিস্ময়ের সাথে বলল, ওখানে কি করছো তুমি? রুমে আসো। তিতির মাহাদের কথা শুনে মাথা নিচু করে রইল, কিন্তু ভিতরে আসল না। শেষে মাহাদ ওর কাছে যেতেই তিতির একটু সরে গিয়ে কিছু লুকানোর চেষ্টা করতে লাগল। একটা ছায়ার মতো কিছু সরে গেল ওখান থেকে। মাহাদ এটা দেখে রেগে গিয়ে বলল, গোলাপ, তোরে যদি আর একবার দেখছি এভাবে তিতিরের কাছে আসা, তাহলে কিন্তু খুব খারাপ হবে। বের হয়ে আয় বলছি। মাহাদের কথায় ঝোপের আড়াল থেকে সত্যই গোলাপ বের হয়ে এলো। মাহাদ ভিতরে আসতে বলেই তিতিরকে নিয়ে রুমে ঢুকল। লাবিবা নিচু গলায় বলল, ওরে একটু দেখে দেখে রাখিস বাবা। হুম। এভাবেই পুরো দিন কেটে গেল। রাত 11টার দিকে সবাই খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেল। মাহাদ বেডে বসে হাত দুটো মাথার উপর রেখে চোখ বন্ধ করে আছে। এমন সময় তিতির এসে মাহাদকে ওই অবস্থায় জড়িয়ে ধরতেই মাহাদ ওর দুহাত নামিয়ে তিতিরকে জড়িয়ে ধরল। মাহাদের এমন ভালোবাসা পেয়ে তিতিরে নিঃশব্দে কাঁদতে লাগল। কি হয়েছে বউ? অতিথিকে খুব মিস করছি। মাহাদ তিতিরের চুলে বিলি কেটে দিয়ে বলল, তোমাকে একটা পবিত্র ওয়াদার কথা বলবো। তুমি কি শুনবে তা? হুম। তাহলে শোন। যখন কারো সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে, তোমরা আমার বান্দার সন্তানের জান কব করে ফেলেছ? তারা বলেন হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কব করে ফেলেছ? তারা বলেন হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নামকরণ কর বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার গৃহ। সুবহানাল্লাহ। তাছাড়া তুমি জানো, আমরা নামাজ পড়ি এবং কত আমল করি তা প্রভু কবুল করেন কি করেন না সেটা আমরা জানি না। কিন্তু আমাদের এই অতিথি কাল কিয়ামত মাঠে, যখন আমরা স্বামী স্ত্রী একে অপরকে চিনতেও পারব না, তখন আমাদের এই মেয়ে ঠিকই আমাদের হাত ধরবে। যতক্ষণ না আমাদের নাজাতের মাধ্যমে বেহেশতে প্রবেশ করানো হয়, সেই আমাদের জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আমাদের ছাড়া সে কিছুতেই বেহেশতে যাবে না।
তাহলে দেখ আল্লাহ আমাদের কত বড় সৌভাগ্য দান করেছেন। সুবহান আল্লাহ। তিতির একটু উঠে মাহাদের দিকে চেয়ে ফুফিয়ে আবার কাঁদতে লাগল। মন মানছে না যে মাহাদ। মাহাদ তিতিরের কপালে আদরের পরশ বুলিয়ে বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মধ্যে কাকে নিঃসন্তান বলে গণ্য কর? একজন বলেন, আমরা যার সন্তান হয় না তাকেই নিঃসন্তান মনে করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি নিঃসন্তান নয়, বরং সেই ব্যক্তিই নিঃসন্তান যে তার কোনো সন্তান আগে পাঠায়নি, অর্থাৎ যার জীবদ্দশায় তার সন্তান মৃত্যুবরণ করেনি। কথাগুলো বলার এক ফাঁকে তিতির ঘুমিয়ে পড়ে মাহাদের বুকে। মাহাদ তিতিরকে ভালো করে শুয়ে দিয়ে সাদের রুমে গেল। সাদ ও গোলাপ ঘুমিয়ে পড়েছে। সেখান থেকে ফিরে মাহাদ শুয়ে পড়ল। মাঝরাত্রি, আকাশে অনেক মেঘ জমেছে। বছরের প্রথম বৃষ্টি হতে চলেছে। একসময় মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। সাদ স্বপ্নে দেখছে অতিথি একটা গাছের নিচে খেলা করছে। গাছটি পুরো নূরের আলো দ্বারা তৈরি। সাদ অতিথিকে ধরার চেষ্টা করছে কিন্তু সেখানে ও যেতেই পারছে না। এমন স্বপ্ন দেখে সাদ ধপ করে বিছানা থেকে উঠে বসল। পাশে চেয়ে দেখল গোলাপ নেই। সাদ ভয় পেয়ে গোলাপ ভাইয়া বলে ডাকতে লাগল। শেষে দৌড়ে রুম থেকে বের হয়ে বাবার রুমের কাছে এসে দেখল দরজা খোলা। রুমে ঢুকেই দৌড়ে বাবার কাছে গিয়ে ওর বাবাকে ডাকতে লাগল। বাবা, বাবা দেখেন, মা আর গোলাপ ভাইয়া নেই বলে হাউমাউ করে কাঁদতে লাগল। ছেলের ঝাঁকুনিতে মাহাদ ধরপর করে উঠে বসল। ক্লান্ত শরীর নিয়ে বলল, বাবা তুমি এখানে? কি হয়েছে? বাবা, গোলাপ ভাইয়া আর মা নেই, কোথায় যেন চলে গেছে। কি বলেই মাহাদ ওর পাশে চেয়ে দেখল সত্যিই তিতির নেই। কিছু একটা ভেবেই দেরি না করে দ্রুত ব্যালকনিতে এসে দেখল অতিথির কবরে কারা যেন কি সব করছে। ওটাকে মাহাদের আর বুঝার বাকি রইল না। আল্লাহ রক্ষা করো তাকে বলে ছেলেকে ফেলেই মাহাদ পাগলের মতো ছুটে গেল বাহিরে। তারপর অতিথির কবরের কাছে এসে দেখল গোলাপ আর তিতির বাঁশের বেড়া খুলে দুজনেই মাটি খুঁড়ছে। তিতির কাঁদছে আর বলছে, আমার মেয়ে ভিজে গেল। মা আমি তো আছি, আমি থাকতে তোমার ভয় কি? তোমার কষ্ট হচ্ছে মা? এই তো হয়ে গেছে। মাহাদ দ্রুত তিতিরকে ওখান থেকে টেনে আনতেই গোলাপ কবরের উপর শুয়ে কান্নার রবে ডাকতে লাগল। সাদ তার দাদার রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগল। দরজা ধাক্কানোর শব্দে লাবিবা বেগমের ঘুম ভেঙে গেল। এভাবে কে দরজা ধাক্কাচ্ছে বলেই তিনি দ্রুত উঠে লাইট জ্বালিয়ে দরজা খুলে দিতেই দেখলেন সাদ কাঁদছে দাঁড়িয়ে। লাবিবা বেগম বিস্ময়ের সাথে বলল, কি হয়েছে সাদ? সাদ কথা না বলে কেঁদেই চলল। সাদের কোনো জবাব না পেয়ে লাবিবা বেগম রুম থেকে বের হয়ে এদিক ওদিক চেয়ে দেখল কেউ নেই, শুধু সাদই দাঁড়িয়ে আছে। লাবিবা বেগম সাদকে কোলে নিতেই এবার সাদ বলল, দাদি মাকে তো পাওয়া যাচ্ছে না, সাথে গোলাপ ভাইয়াও নেই। বাবা দৌড়ে বাহিরে গেল। আপনি একটু আমাকে বাহিরে নিয়ে যাবেন? লাবিবা বেগম নাতিকে কোলে আর না নিয়ে ওই অবস্থায় বাহিরে আধা দৌড়ে চলে গেলেন। দাদিও সাদকে নিয়ে গেল না, তাই সাদ দৌড়ে ওর দাদাজানের কাছে গেল। তিতির সেন্সলেস হয়ে গেছে। মাহাদ না এদিকে যেতে পারছে না অন্যদিকে। এমন সময় আফাজ মিয়া দৌড়ে এল। ততক্ষণে লাবিবা বেগমও চলে এসেছে।
তিনি এসে তিতিরকে ধরতেই মাহাদ গোলাপের দিকে গেল। মাহাদ যতই গোলাপকে তুলে নিয়ে আসতে চায় গোলাপ ততই কবরের উপর ওর শরীর এড়িয়ে দেয়। শেষে মাহাদ কাঁদতে লাগে। যে চলে গেছে সে কখনো ফিরে আসবে না। তারপরও অবুঝের মতো কেন এমন আচরণ করছিস? মাহাদের কণ্ঠ শুনে গোলাপ যেন থেমে গেল। অনেক কষ্টে ওদের নিয়ে বাসায় ঢুকল মাহাদ। গোলাপকে পরিষ্কার করতে বলে তিতিরকে নিয়ে বেডরুমে চলে যায় মাহাদ। দুজনের পুরো শরীরই বৃষ্টির পানিতে ভিজে একাকার। রুমে আসতেই তিতিরের সেন্স ফিরেছে। মাহাদ কোনো রকম কথা না বলে ওকে ফ্রেশ করে দিয়ে নিজেও ফ্রেশ হল। ওয়াশরুম থেকে রুমে এসে দেখল তিতির খুক খুক করে কাশি দিচ্ছে। মাহাদ দ্রুত শক্ত করে তিতিরের মুখ চেপে ধরে বলল, এত রাতে ওখানে কেন গিয়েছিলি বল? তিতির মাহাদের হাত ছাড়ানোর জন্য ছটপট করছে কিন্তু পারছে না। মাহাদ ওকে আর ও শক্ত করে চেপে ধরতেই তিতিরের চোখ দিয়ে পানি পড়তে লাগল। মাহাদ ওকে ছেড়ে দিতেই তিতির বেড থেকে উঠে মাহাদের কাছ থেকে দূরে চলে গেল। মাহাদ চিৎকার দিয়ে বলল, এই এখান থেকে কেন গেলি? কেন গেলি বল? আয় এখানে, এক্ষুনি আয়। যদি আমি উঠি তো তোর কপালে কিন্তু দুঃখ আছে। রাতবিরাতে সবসময় তোর মাথায় ভূত চাপে? মাহাদের ধমক খেয়ে তিতির ফুফিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আর মারবেন না তো? আমাকে উঠতে হবে? এবার তিতির সুর সুর করে এসে মাহাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল। মাহাদ ওকে আবার জিজ্ঞাসা করল ঝাঝালো গলায়, এই রাত 2টার সময় তুই ওখানে কেন গিয়েছিলি? তোর মাথার ব্রেন কি নষ্ট হয়ে গেছে? আমার মেয়ে। চুপ পপ, আর একবার যদি মেয়ে মেয়ে করিস তো তোরে এখনই থাবড়াইব। আমি যেন কখনো তোরে দেখি না ওখানে গেছিস। যদি দেখি তো তোরে এমন পিটান পিটাইব তখন কেঁদেও কুল পাবি না। মাহাদের শাসন ওর উপর বেশ কাজ দিয়েছে। ভয় বিছানায় গিয়ে গুটিসুটি মেরে বসে রইল। ওই দিকে সাদ দরজার বাহির থেকে মামা বলে ডেকেই চলছে। মাহাদ বেড থেকে উঠেই তিতিরের দিকে চেয়ে বলল, তোরে যেন এখান থেকে নড়তে না দেখি। আর মাথায় ওড়না কই? ভালো করে গায়ে মাথায় ওড়না দে। মাহাদের ধমক খেয়ে তিতির ওর ওড়না গায়ে মাথায় দিয়ে চুপ করে বসে রইল। মাহাদ গিয়ে দরজা খুলে দিতেই সাদ চুপ করে দাঁড়িয়ে রইল। মাহাদ ওকে রুমে আসার জন্য ইশারা করে রুম থেকে বের হয়ে গোলাপের কাছে গেল। এতক্ষণ গোলাপও ছটপট করছিল। মাহাদকে দেখে ও শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। কুসুম হেয়ার ড্রাই দিয়ে গোলাপের শরীরের লোম শুকানোর চেষ্টা করছিল। মাহাদ গোলাপকে ধমক দিয়ে বলল, তোরেও কি উত্তম মাধ্যম দিতে হবে? গোলাপ মাহাদের কথা শুনে ফ্লোরেই চুপটি মেরে বসে রইল। এদিকে সাদ ওর মায়ের কাছে যেতেই তিতির নিচু গলায় বলল, সাদ আমার ক্ষুধা লাগছে। তুমি কি আমাকে খাবার এনে দিবে? মায়ের ছলছল চোখের চাহনি দেখে সাদের খুব কষ্ট হল। আমি এখনই আনছি মা বলে সাদ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাদ কিচেনে আসতেই ওর বাবার সাথে দেখা হয়ে গেল। মাহাদ সাদকে দেখে বলল, এখানে কেন এসেছো বাবা? বাবা, মা কাঁদছে। ওনার নাকি খুব ক্ষুধা লাগছে। খাবার নিতে এসেছি। আমি দেখছি তুমি গোলাপ ভাইয়াকে নিয়ে ঘুমাতে যাও। সাদ আর কিছু বলতে পারল না। গোলাপকে নিয়ে নিজের রুমে চলে গেল। সাদ চলে যেতেই কামরান সাহেব চিন্তিত মুখে বলল,
তিতির কি গোলমাল কিছু করছে? ডাক্তার যা বলেছে সেটা কি মিলে গেছে ওর সাথে? মাহাদ দীর্ঘশ্বাস ফেলে মন ভার করে বলল, আমি বুঝতে পারছি না বাবা, কিন্তু ওর আচরণ অস্বাভাবিক। মাহাদ খাবার নিয়ে ওর রুমে এসে দেখল তিতির ওভাবেই বসে ঘুমে ভেঙে পড়ছে বারবার। খাবার ট্রি টেবিলের উপর রেখে ওর মাথায় হাত দিতেই অঝিকে উঠে চোখ মেলাল। মাহাদকে দেখে আরো গুটিসুটি মেরে রইল। মাহাদ ওর পাশে বসে প্লেটের ভাত মাখিয়ে ওকে ইশারা করতেই ও বলল, আমি খাবো না। মাহাদ ভ্রু কুঁচকে বলল, খাবে না কেন? আমার তো ক্ষুধা লাগেনি। মিনমিন করে বলল তিতির। ক্ষুধা লাগেনি মানে? তাহলে সাদকে খাবার আনতে বলেছিলি কেন? আমার সাথে তো সাদের দেখাই হয়নি। কি সাদের সাথে তোর দেখাই হয়নি? এত মিথ্যা কথা কবে থেকে শিখলি? কথাগুলো বলে রাগী চোখে তিতিরের দিকে চাইল মাহাদ। আপনি অমন করে কেন তাকান আমার দিকে? আমি বলছি তো, সাদের সাথে আমার দেখাই হয়নি। আমি খাবারগুলো ওকে আনতে বলিনি বলেই তিতির কাঁদতে লাগল। এই তুই আমার বৌমাকে বকছিস কেন বলে লাবিবা বেগম রুমে আসল। তারপর তিতিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তিতির, সত্যি কি তুমি খাবার খেতে চাও না? তিতির মাথা নাড়িয়ে না বলল। লাবিবা বেগম ছেলের হাত থেকে প্লেট কেড়ে নিয়ে ছেলেকে বেশ জোরে ধমক দিয়ে বলল, ওকে যেন আর বকাবকি করতে না দেখি। যদি দেখছি তো পা ভেঙে দিব। মাহাদকে বকতেই তিতির যেন খুশিই হল একটু। কিন্তু লাবিবা বেগম চলে যেতেই তার আঁচল খামচে ধরল ও। লাবিবা বেগম সাথে সাথে পিছন ফিরে বলল, কিছু বলবে? আপনি আমাদের সাথে ঘুমান না। আপনি না থাকলে উনি শুধু আমার গায়ে হাত দেয়। কথা শুনে লাবিবা লজ্জা পেল ব্যাপক। এখন মনে হচ্ছে রুমে ঢোকা ঠিক হয়নি। মাহাদ সব হ্যান্ডেল করে নিতে পারত। খামোকা এসে ছেলের সামনে লজ্জিত হতে হল। মাহাদও চোখ বড় বড় করে তিতিরের দিকে চাইল। তিতির ভয়ে শাশুড়ির আঁচল ছেড়ে দিয়ে চুপ করে রইল। লাবিবা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। মা চলে যেতেই মাহাদ রাগের চোটে দরজা বন্ধ করে দিয়ে বালিশটা নিয়ে সোফায় রেখে হাত ধুয়ে এসে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। তিতির বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটু উচ্চস্বরেই বলে উঠল, এই যে শুনছেন? মাহাদের কোনো রিপ্লাই আসে না। আবার চুপ হয়ে রয় তিতির। আরও আধা ঘন্টা সময় এভাবে চলে যায়। কেউ কারো সাথে কথা বলে না। তিতির ওখানেই শুয়ে পড়ে। খানিকক্ষণ পর মাহাদ উঠে তাহাজ্জুদের জন্য অজু করে এসে সালাতে দাঁড়াতেই তিতির ধর্মর করে উঠে অজু করে মাহাদের পাশে দাঁড়াল। কি নামাজ পড়ল সে ভালো জানে। মাহাদের সালাত শেষ হওয়ার আগেই ও বিছানায় গিয়ে কাপটি মেরে শুয়ে রইল। মাহাদ সালাত শেষ করে রুমে লাইট জ্বালিয়ে বেডে গিয়ে শুয়ে পড়তেই তিতির উঠে সোফায় গিয়ে বসল। মাহাদ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চোখ বন্ধ করল। তিতির ওভাবেই মাহাদের দিকে চেয়ে আছে। মাহাদের কোনো রেসপন্স না পেয়ে ওর হাতের বালা দুটি খুলে শব্দ করতে লাগল। মাহাদ এবার চোখ মেলে তিতিরের দিকে তাকাতেই তিতির আবার চুপ হয়ে গেল। মাহাদ শান্ত হয়ে আদুরে গলায় বলল, তিতির এখানে আসো। না আপনি মাপবেন? মারব না, আসো। সত্যি মাপবেন না তো? উমহু আসো, অনেক আদর করব। এবার তিতির মাহাদের কাছে গিয়ে বসতেই মাহাদ ওর কপালে কিস করে বলল, বউ আমি আর সাদ ছাড়া তোমার শরীরে কাউকে হাত দিতে দিবে না। কাউকে বলতে কাউকে না।
এমনকি কোনো মেয়ে মানুষকেও না। বুঝেছ আমার কথা? তিতির শুধু মাথা নাড়ায়। মাহাদ ওকে বুকের ভিতর নিতেই ও বলল, আপনি খুব খারাপ। মাহাদ ওর ঠোঁটের পরশ বুলিয়ে দিল তিতিরের গালে। তারপর বলল, এখনো খারাপ? ছাড়েন আমায়, আপনি আমাকে মেরেছেন বলেই। তিতির মাহাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতেই মাহাদ ওর দুটি হাত চেপে ধরল শক্ত করে। তারপর তিতিরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর মধ্য ডুবে গেল। তিতির প্রথমে ছটপট করতে শুরু করলেও মাহাদের ভালোবাসায় সিক্ত হয়ে গেল। এত কষ্ট, দুশ্চিন্তার মধ্যেও মাহাদ তিতিরের ভিতর সুখ খুঁজতে লাগল। তিতিরের নিঃশ্বাস ঘন হয়ে আসছে মাহাদের আলিঙ্গনে। মাহাদ যেন এই সময়েরই জন্য অপেক্ষা করছিল। তাই দেরি না করে স্ত্রীর ভালোবাসা পেতে আর দিতে মত্ত হয়ে গেল। 3 দিন পরে তিতিরের ব্রেনে কিছু সমস্যা হয়েছে, যার দরুন সে অস্বাভাবিক আচরণ করে। চিকিৎসা চলছে কিন্তু তিতিরের জটিলতা যেন বেড়েই চলছে। খেয়েও বলে খায়নি, কিছু মনে রাখতেও পারে না। ছোট মেয়ে শিশুদের যেখানেই দেখে সেখানেই কান্নাকাটি করে। এত সমস্যার ভিতরও মাহাদ ওকে আগলে রেখেছে। সকালে বাসার সবাই নাস্তা করতে বসেছে, এমন সময় বাতাসি কেবল চায়ে চুমুক দিচ্ছে, অমনি লাফ দিয়ে উঠে চিৎকার দিয়ে বলল, এই অ্যারে কে লবণ চা দিছে? এর মুখ গ্যালরে গেল। কাজের মানুষদের তো ভয় মুখ শুকিয়ে গেল। বাতাসির চায় লবণ দেওয়া মানে নিজের কবর নিজেই খোঁড়া। এমন দুঃসাহস অন্তত এদের হবে না। তাহলে এত বড় কাজটা করল কে? কামরান সাহেব মায়ের চা পরখ করে দেখল তার আম্মাজান ভুল বলেননি। তিনিও রেগে গিয়ে বললেন, কার এত বড় সাহস চায় লবণ দেওয়ার? সবাই ভয় কাঁপাকাঁপি করলেও তিতির মুচকি মেরে হাসছে। কারণ এত বড় দুঃসাহসের কাজ তিতির নিজেই করেছে। বাতাসি বিবি যখন তখন মাহাদরে সোয়ামী সোয়ামী বলে ডাকে, যেটা তিতিরের একদম পছন্দ হয়নি। তাই সবার অজান্তে এমন মহান কাজ সে করেছে। অনেক কষ্টে বাতাসিরে ঠান্ডা করে নাস্তা করানোর জন্য বসাতেই তিতির ওর দিকে চোখ বড় বড় করে চাইল। বাতাসিও সাথে সাথে তিতিরের দিকে চেয়েই বলল, চোর পাইয়া গেছি রে, পাইয়া গেছি। পাগলডারে ধর। মাহাদ তোর বউরে শাসন কর কইছি। আই নিশ্চিত তোর বউ এর চায় লবণ মিশাইছে। তিতিরও সাথে সাথে মুখে ভেঙচি কেটে মিনমিন করে বলল, কাওয়াতাসি, বাতাসি, বাসপাতালি। ব্যাস হয়ে গেল। বাতাসির মুখ ছুটল। পাগল ছাগলও মাইয়া কোনো হানকার। বাপের বাড়ি পাইছস? অ্যারে বাসপাতালি কষ। তোর থোপনাতে বাড়ি মাইরা মুখ ভাঙ্গমু। মাহাদ তিতিরের দিকে চাইতেন, তিতির চুপ হয়ে নাস্তা খেতে লাগল। মাহাদ নিচু গলায় বলল, বউ এমন মহান কাজ কি আপনি করেছেন? তিতির প্রথমে না বলল, কিন্তু পরক্ষণেই ফিক করে হেসে মাথা উপর নিচ করল। মাহাদ সাথে সাথে চোখ বড় করে বলল, চুপ চুপ, কোনো হাসি না। দাদি কনফার্ম না যে তুমিই কাজটা করেছ? যদি জানে তাহলে সব শেষ করে ছাড়বে। এখনই এখান থেকে উঠে যাও। আমি খাবো না। আমার তো ক্ষুধা লাগছে। না, দরকার নেই। আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি। যাও এখনই। মাহাদের কঠিন মুখ দেখে তিতির একটু ভয় পেয়েই উঠে কিচেনে গেল। তবে যাওয়ার আগে বাতাসিরে ভেঙচি কেটে গেল, যেটা কেউ দেখতে পেল না। ওই মাহাদ, দেখ দেখ তোর বউ অ্যারে মুখ বাঁকানি দিয়ে গেল। এর বিচার না করলে আই মুখে ভাত তুলুম না। আম্মা, আপনি তিতিরকে আগে থেকেই দেখতে পারেন না।
আর এখন তো অসুস্থ। ওরে এভাবে না বকলে কি নয়। লাবিবার কথা শুনে বাতাসি যেন চটে গেল। তুমি আর ব্যাটার বউ না অন্য মানুষের বউ। আজই বাপের বাড়ি চইলা যাবা। এর পুত্রে আজি আর একখান বিয়া দিমু। তহন তুমি ঠিক হইবা। তোমার থাইকাও ছোট মায়ার লগে বিয়া দিমু। তোমারে ঘরে আইনা আই ভুল করেছি। যাও তুমি এর চোখের সামনে থাইকা। বাতাসির কথা শুনে মাহাদ উঠে গেল কিছু না বলে। যেহেতু বউ দোষ করেছে তাই এমন কথায় মাহাদ আর বাতাসিকে কিছু না বলে চলে গেল। নিশাও মুখে বাকিয়ে বলল, তিতির যদি লবণ দিয়েও থাকে তাহলে বেশ করেছে। আমি হলে বিষ দিতাম বিষ। হারামজাদি তোর পিছে যেদিন পাগলটা লাগব তখন বুঝবি কত ধানে কত চাল। এখন এর কষ্ট দেইহা মুখ বাঁকা করস। তোর দাঁত পইরা গিয়া জলদি ফোকলা হবি। হেই দিন জুম্মাতে জকাত দিমু 10 টাকার। এই বাড়ি সব মরদেরা ওগো বউয়ের আঁচলের তলায় মাউ মাউ করে। সব মাইয়ারা এই মরদগো তাবিজ করছে। বাতাসির চিল্লানো যেন বেড়েই যায়। এদিকে মাহাদ এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে তিতিরকে ধরে বলল, এগুলো কি শুরু করছো? দাদির পিছে লাগছ কেন? আপনি আমাকে বকা দেন কেন? মাহাত দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে সাধে বকা দেই তো। এই যে বাসার পরিস্থিতি তুমি জটিল করছো তার দায় কে নিবে? এমন করে বকা দিল কিন্তু আপনারে আর আদর করতে দিব না আমাকে হু। তিতিরের কথা শুনে বাক্কেল হয়ে গেল মাহাদ। এ বলে কি? কি বললা তুমি? তিতির মাথা নাড়িয়ে মুচকি হাসি দিয়ে বলল, আপনার বাসপাতালি নিসা কালডাকনি এক্ষুনি জোরে একটা চিৎকার দিলও বলে। এই তুমি ওদের সাথে কি করেছ বলতেই সত্যিই বাতাসি আর নিসা একসাথে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। চলবে।